জি, আমি কাউসার ভাইকে দেখা যাচ্ছে আমাদের জি, স্ক্রিনে শোনা চলে যাচ্ছে নাকি আসছেন। আমাকে? হাবিব ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি চলে আসছেন, আপনার সাউন্ড ক্লিয়ার। আমি পরিচয় করাই দিচ্ছি। আমাদের সাথে এখনই যুক্ত হয়ে গেছেন আমাদের আজকের স্পিকার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার এনএম কাউসার ভাই, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ডাটা টেলিকমিউনিকেশনের এক্স স্টুডেন্ট। আমরা কাউসার ভাইয়ের মুখ থেকেই কাউসার ভাইয়ের পরিচয়টা এখন শুনবো। কাউসার ভাই ক্যামেরাটা একটু নামিয়ে কথা বলেন, আপনার তাহলে হবে। জি, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আহ, প্রথম ধন্যবাদ হাবিব ভাইকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে আমি হচ্ছে এলেন কাউসার। আপনারা অনেকে হয়তো চেনেন আমাকে। আমার বাড়ি ফেনীতেই। আর পড়ালেখা হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছি এখন টেলিকমিউনিকেশন টেকনোলজি থেকে। আর পাশাপাশি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এতটুকুই। জি, আর কথা হবে অবশ্যই। জি, কাউসার ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন আপনারা। সাউন্ড ক্লিয়ার কিনা, কাউসার ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। তো কাউসার ভাই, আমরা তো আজকে জাভা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কথা বলবো। কি দিয়ে শুরু করা যায়? অডিয়েন্স আপনারা একটু কমেন্ট করেন, কি দিয়ে শুরু করব? আমরা কাউসার ভাইয়ের এফসি এর একটা স্মৃতি দিয়ে শুরু করি। কাউসার ভাই, আপনার এফসি এর একটা মজার স্মৃতি বলেন। ওইরকম মজার স্মৃতি অনেকগুলাই আছে, কোনটা বলবো? আহ, মজার স্মৃতি বলতে আমার সবচেয়ে যদি মানে ভালো কোনো স্মৃতি থাকে সেটা হচ্ছে আমি এক্স আইসিটি লেকচারার ছিলাম হচ্ছে বসুরহাট ফাজিল মাদ্রাসার। তো ওইখানে আমি যেদিন ফার্স্ট জয়েন করি, মানে প্রথম যে ক্লাসটা করতে যাই, ওইটা ছিল মানে আমার খুব স্মরণীয় যদি কোনো ঘটনা হয়ে থাকে তাহলে ওইটাই। কারণ হচ্ছে আমার যে প্রিন্সিপাল ছিল ওনার সাথে আমার আগে কখনো দেখা হয় নাই। মোবাইলে কথা হয়েছিল এক বড় ভাইয়ের মাধ্যমে। তো আমিও বসিরহাট আগে কখনো যাই নাই। তো পরে ভাইয়াকে কল দিলাম, উনি প্রিন্সিপাল স্যারের নাম্বার দিল, ওখানে গেলাম। পরে প্রিন্সিপাল স্যার যখনই আমাকে বললো বসিরহাট পৌরসভার সামনে যাওয়ার জন্য, তো আমি পৌরসভার সামনে গেলাম, স্যারকে কল দিলাম। স্যার আসলো। স্যার আসি আমার সামনে দাঁড়ায়, এদিক ওদিক তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, বাট এদিক ওদিক তাকাচ্ছে। স্যার কল্পনা করতে পারতেছি না, মনে হয় এটাই আমি। আমি মানে বুঝতেছি হয়তো উনি মনে হয় আমাকে খুঁজতেছি। পরে ওনার সামনে গেলাম, বললাম, পরিচয় দিলাম। তো উনি এমন ভাবে আমার দিকে তাকালো মানে একটু অন্য টাইপের। তো পরে এরপর গেলাম, অফিসে গেলাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ করলাম, ফার্স্ট ইয়ারে ক্লাস করালাম ইয়ার পর থেকে। তো মোটামুটি এরপর থেকে উনি একটা ক্লাস করার পর থেকে উনি আমার প্রতি অনেকটা ফ্রেন্ডলি। এখনো প্রায় আমি ওইখানে কন্টিনিউ করি নাই, দুইটা না তিনটা ক্লাস করার পর অনেক দূর হয়ে যায়, বাদ দিয়ে দিছি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই হুজুর আমার এখনো কল দিয়ে আমার খোঁজ খবর নেয় মাঝে মধ্যে। ওই স্মৃতিটা বিশেষ করে যখন প্রথম ক্লাসে মাইক্রোফোন হাতে নিই তখন স্মৃতিটা ছিল অন্যরকম। জাভা স্ক্রিপ্টটা আসলে কি জিনিস? আচ্ছা আচ্ছা। আহ, এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, সেক্ষেত্রে আমাদের মনে হয় জাভা নিয়ে কথা বলাটা বেটার হবে। জাভা স্ক্রিপ্ট হচ্ছে মূলত হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওয়েব বেস কাজ করে। অ্যাপস, এটা ফ্রেমওয়ার্ক নিয়ে অ্যাপস নিয়েও কাজ করা যায়।
তবে সেটা মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে আর কি। আচ্ছা, কয়েকদিন আগে আমরা একটা পোস্ট করছিলাম যে জাভা কপি থেকে জাভা স্ক্রিপ্টের নামকরণ। আচ্ছা, বিষয়টা আসলে কত ইন্টারেস্টিং না? হ্যাঁ এটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয়। না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যখন ডেভেলপ করা হয় তো সেগুলোর নামকরণ নিয়ে অনেক মানে ইতিহাস থাকে। এটা আসলে অনেক কৌতূহল। যেমন ধরো আমাদের জাভা ডেভেলপমেন্ট যখন জাভা নিয়ে জাভার নামকরণ শুরু হয়, জাভার প্রথম নাম কিন্তু ছিল হচ্ছে সি প্লাস 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 মাইনাস মাইনাস। নামটা শুনতে অনেক অকওয়ার্ড লাগতেছে, কিন্তু আসলে যখনই মানে অনেক নামকরণ নিয়ে অনেক কি বলতো মানে অনেক ব্যাক পোয়াতে হয়েছে যারা ইয়া ছিল, ডেভেলপার ছিল। পরবর্তীতে কি করলো, জ্যাম গসলিং যে ছিল উনি কি করলো, ওনার বাসা থেকে সামনে একটা ওক গাছ ছিল, ওই গাছের নাম অনুসারে জাভার নাম দিছিল ওক। পরবর্তীতে কি করলো, না এটা ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না, পরে ওনারা সবাই মিলে একটা আহ সভা ডাকলেন, দেন ওইখানে অনেকক্ষণ মিটিং হলো যে কি করা যায়। পরে ওনারা সবাই কপি খাচ্ছিলেন, ওইখানে একটা ছিল হচ্ছে জাভা। দেন ওই জাভা নাম থেকে আজকের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণ করা হয় আর কি। আর জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও এই জাভা থেকে কিছুটা সংস্করণ করে জাভা স্ক্রিপ্টের নামকরণ করা হয়, যদিও দুইটাই আলাদা। জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ধন্যবাদ। ভাই, তো আসলে এই জাভা কেন শিখবো আমরা? এই জাভাটা কেন শিখবো? হোয়াই লার্ন জাভা? অন্য প্রোগ্রাম কেন নয়? পৃথিবীতে তো অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আরো অনেক কিছু আছে, তো জাভাই বা কেন শিখবো আমরা? জাভা দিয়ে আসলে কি হবে আমাদের একটু যদি বুঝাই বলতেন। আচ্ছা, মাফ করবেন, আমি সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে জাভা শিখতে হবে না। আর কথাটা মাইন্ডে নেবেন না। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামই আমরা ভুল করি কি জানেন, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি, আর তখন যদি যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তো আমি কি করতেছি, আমি প্রোগ্রামিং শিখতেছি। এই জিনিসটা বা এই কনফিউশনটা আমাদের আগে দূর করা উচিত। সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রোগ্রামিং হচ্ছে ব্যাপক একটা জিনিস, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কয়েকটা সিনট্যাক্সের সমষ্টি। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, সেটা হচ্ছে জাভা বা কটলিন হতে পারে কিংবা পিএইচপি হতে পারে, যে কোনো প্রোগ্রামিং। বাট আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে বেশি ফোকাস করতে হবে হচ্ছে প্রোগ্রামিং এর উপর। কারণ হচ্ছে কি, আজকে হয়তো দেখা যায় পিএইচপি ডিমান্ড আছে, কিছুদিন পর জ্যাঙ্গো ডিমান্ড হবে, কিংবা কিছুদিন পর হয়তো দেখা যাবে আরো নতুন আপডেট কোনো টেকনোলজি আসবে। জাভা স্ক্রিপ্টের এখন ভালো একটা পজিশন আছে, এরপর হচ্ছে জাভা ভালো ডিমান্ড, প্রায় বর্তমান সময়ে প্রায় 3 বিলিয়নের উপরে ডিভাইস জাভা সাপোর্ট করে। তো একটা সময় হয়তো দেখা যায় জাভার এই বিষয়গুলো থাকবে না। তো আমাদের মূল বিষয়গুলো থাকবে হচ্ছে মূলত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি প্রায়োরিটি না দিয়ে প্রোগ্রামিং এর উপর প্রায়োরিটি দিব। আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার গুলো কিন্তু এই বিষয়টা স্কিপ করে। তারা কি করে, কিছু একটা নির্দিষ্ট সময় 3 মাস 4 মাস পর পর একটা সময় বেঁধে দিয়ে দেন, জাস্ট নির্দিষ্ট কিছু ফিচারের উপর প্রায়োরিটি দেয়, কিছু সিনট্যাক্স শিখে তারপর ছেড়ে দেয় প্রোগ্রামিং শেখানো হয়ে গেছে। আসলে প্রোগ্রামিং ব্যাপক একটা জিনিস, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তেমন একটা ভেরি করে না। প্রথমত প্রায়োরিটি দিতে হবে হচ্ছে প্রোগ্রামিং এর উপর, দেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখন আসি হচ্ছে জাভা কেন শিখবো। প্রোগ্রামিং এর মূলত বেসিক কনসেপ্ট গুলোর উপরে আমরা যদি একদম শুরুর দিকে তাকাই, জাভা এর হিস্টোরিটা একটু আমাদের জানতে হবে আসলে জাভা কেন শিখবে এটা জানার জন্য। কম্পিউটার কিন্তু প্রায় কত 1800 শতকের দিকে কিন্তু কম্পিউটার, শতকের শেষের দিকে কম্পিউটার নিয়ে কথাবার্তা চলছিল আবিষ্কারে। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভবটা হচ্ছে 1900 শতকের মাঝামাঝি, বিশেষ করে 1950 শতক কিংবা 1960-এর দশকের দিকে। তো তখন থেকে মানুষ চেষ্টা করতেছিল হচ্ছে সফটওয়্যার তৈরি করার জন্য কিছু ইউনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য। এর প্রসেসটা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হয়েছিল, কিন্তু মানুষ তেমন একটা সাড়া পায় নাই। যেগুলো ছিল মানে সহজে মানুষের বোধগম্য ছিল না। এরই পরিপ্রেক্ষিতে 1972 সালে ডেনিস রিস উনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন। মোটামুটি ইউজার ফ্রেন্ডলি ছিল, যার কারণে এটা সর্বজন সমাদৃত ছিল। এর কিছুদিন পরে 1979 সালে আবার সি প্লাস প্লাস ডেভেলপ করা হয়, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় কি বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল ওইগুলা অনেকটা মার্কেট ডাউন হয়ে যায়। সি প্লাস প্লাস এক সপ্তাহ মার্কেট দখল করে নেয়। তখন কিন্তু অনেক ভালো ভালো ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন ধরেন হ্যাসকেল ছিল, আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল যেগুলা খুব ভালো মানের, ভালো কিছু সমৃদ্ধ। বাট সি প্লাস প্লাস এর কাছে কিংবা সি প্লাস প্লাস এর সাথে টাক্কা দেওয়ার মতো ওইরকম ক্যাপাবিলিটি তাদের তখন ছিল না। এর পরিপ্রেক্ষিতে 1990 সালের দিকে সান মাইক্রো সিস্টেম একটা কোম্পানি, এটা হচ্ছে মূলত কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম নিয়ে কাজ করে এই কোম্পানিটা। তারা চিন্তা করলো কি সি প্লাস প্লাস এর যে একছত্র অধিকার, বিশেষ করে মার্কেট প্লেসে, এটা যদি কন্টিনিউ থাকে তাহলে তাদের হয়তো মানে ব্যবসা দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে, অথবা ব্যবসা গুটাই ফেলতে হবে।
তখন তারা 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে। এই কমিটির কাজ হচ্ছে নতুন করে কিভাবে সি প্লাস প্লাস হচ্ছে আপডেট সংস্করণে কোনো কিছু তৈরি করা যায় এটা নিয়ে তারা গবেষণা শুরু করে, কাজ শুরু করে 13 জনের ইঞ্জিনিয়ারিং টিম। এর কিছুদিনের মধ্যেই তারা সি প্লাস প্লাস চেয়ে আরো একটু আপডেট ভার্সন নিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলিজ করে, যেটার নাম দিতে চেয়েছিল তারা সি প্লাস 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 মাইনাস মাইনাস। ওকে, তো কিন্তু এই নামটা অনেকটা মানে অকওয়ার্ড, আগে বলছি। তো এর পরিপ্রেক্ষিতে তারা আবার নামকরণ সেই যে কথাটা বললাম ওক থেকে দেন জাভা নামকরণ করে। তো জাভা মূলত এত জনপ্রিয় হওয়ার পিছনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে আহ জাভায়ের যে ইয়াগুলো একদম মূল বৈশিষ্ট্য যদি আমি বলি সেটা হচ্ছে আপনার ওরা, অর্থাৎ জাভা হচ্ছে আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্মে যদি জাভা কোড লিখেন তো সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারবেন। এটা হচ্ছে জাভার একদম মূল বা সবচেয়ে বেশি পরিচিত হওয়ার কিংবা জনপ্রিয় হওয়ার মূল কারণ। আপনি সাপোজ উইন্ডোজ হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আপনি একটা কোড লিখলেন, ওটা যে কোনো প্ল্যাটফর্মে আপনি রান করতে পারবেন। কিন্তু আপনি যদি সি কিংবা সি প্লাস প্লাস এর কথা চিন্তা করেন, ওটা কিন্তু আপনি পারবেন না। এই দিক থেকে জাভা অনেকটা আগানো। এছাড়াও জাভার সিকিউরিটি অনেক ভালো। জাভা বিশেষ করে এখন প্রায় 3 বিলিয়নের উপর ডিভাইসে জাভা সাপোর্ট করে। জাভার যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওটা অনেক বেশি। তারপর হচ্ছে জাভার কমিউনিটি অনেক বড়। তারপর হচ্ছে হিউজ পরিমাণ রিসোর্স আছে। আপনি জাভায়ের লাইব্রেরি কিন্তু অনেক সমৃদ্ধ, পাশাপাশি কাস্টম যে লাইব্রেরি গুলো আছে জাভায় ওইটাও কিন্তু হিউজ পরিমাণ পাবেন, যেটা আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন করে কটলিন বা অন্যান্য সাধারণ ল্যাঙ্গুয়েজ আপনি যখন কাজ করতে যাবেন বিভিন্ন প্রবলেম ফেস করবেন, তখন কিন্তু আপনি এই জিনিসগুলা সহজে পাবেন না, জাভায়ের ক্ষেত্রে আপনি যতটা সহজে পাবেন। আহ, আমরা যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে দেন, কমেন্ট করেন। জাভা নিয়ে মজার মজার আরো অনেক কিছু জানার আগ্রহ যদি থেকে থাকে। আচ্ছা, জাভা কি আপনার সব সেক্টরেই ইউজ হচ্ছে? তাহলে এখন সব সেক্টরেই প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, জাভার আরেকটা জিনিস হচ্ছে জাভা মানে শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, জাভা কিন্তু একটা টেকনোলজি। আমি যদি শুধুমাত্র জাভার কথা বলি তো সেক্ষেত্রে শুধুমাত্র জাভা বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বোঝায় না, এটা কিন্তু একটা টোটাল একটা স্ট্যাক কে বোঝায় বা টোটাল একটা প্ল্যাটফর্ম কে বোঝায়। বাট যখনই জাভা প্রোগ্রামিং বলে তখন শুধুমাত্র একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বোঝায়। তো এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, বিশেষ করে জাভা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন, এরপর হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। জাভা দিয়ে হিউজ পরিমাণ কাজ করা যায়। তো এই জাভা স্ক্রিপ্ট দিয়ে তো অ্যান্ড্রয়েড অ্যাপস করা যায়। আমরা মূলত জাভা এবং অ্যান্ড্রয়েড নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড্রয়েড অ্যাপসটা কি? আচ্ছা, এর মধ্যে আরেকটা কনফিউশন দূর করি। সেটা হচ্ছে অনেকে মনে করে অ্যান্ড্রয়েড মানে হচ্ছে কি মানে একটা ফ্রেমওয়ার্ক। আসলে অ্যান্ড্রয়েড একটা ফ্রেমওয়ার্ক, এটা সত্যি কথা। আবার অ্যান্ড্রয়েড কিন্তু পাশাপাশি একটা অপারেটিং সিস্টেম। আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এই অ্যান্ড্রয়েডটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম। ওকে, আর অ্যান্ড্রয়েড হচ্ছে জাভায়ের একটা ফ্রেমওয়ার্ক। এটা বলা হয় সেটা হচ্ছে আমরা বিশেষ করে এই বিভিন্ন যে অ্যাপস গুলো আমাদের বর্তমানে প্রায় ম্যাক্সিমামই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা যে অ্যাপস গুলো ইউজ করি এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসই। ওকে, এগুলা ম্যাক্সিমামই কিন্তু জাভা দিয়ে ডেভেলপ করা। ধন্যবাদ। খুবই সহজভাবে প্রাণবন্তভাবে উত্তরগুলো দিচ্ছেন। মজার মজার জিনিসগুলো আমরা পাচ্ছি। কাউসার ভাই, আপনার টাইম লাইনে কি শেয়ার করে জি দিচ্ছেন হ্যাঁ। না? আচ্ছা, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা কমেন্ট করেন। সবকিছু শোনা যাচ্ছে না। আপনার ক্যামেরাটা একটু মেবি আপনার একটু লেফট সাইড থেকে একটু সরাইলে ভালো হয়। আচ্ছা, sorry। বেশি উঠে গেছে। জি হ্যাঁ, এখন একদম পারফেক্ট পারফেক্ট জি। আছে। আপনি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ হ্যাঁ, আমি একদম শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা আপনাদের যদি জাভা নিয়ে অ্যান্ড্রয়েড নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে যে কোনো ধরনের, সেটা আপনারা কমেন্ট করুন। আমরা লাইভের শেষ দিকে এসে উত্তরগুলো দিব। আমার কাছেও কিছু কোশ্চেন আসছে, সেগুলো আমি দিব আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারকে, কাউসার সাহেবকে। উনি এগুলোর উত্তর দিবে লাইভের শেষ অংশে এসে। আমরা অলমোস্ট 8টা পর্যন্ত লাইভটা করব। 8টার মধ্যে আমরা ক্লোজ করব লাইভটা। 1 ঘন্টা লাইভে থাকবো। আপনারা কমেন্ট করতে থাকুন এবং শেয়ার করুন, বন্ধু বান্ধবদেরকে গ্রুপে অ্যাড দিতে থাকুন। তাহলে লাইভটা জমবে। আহ,
কাউসার ভাই, এখন তো আপনি ঢাকায় কাজ করছেন না, ঢাকাতে জি জি। আছেন। ঢাকার পরিস্থিতি কেমন? পরিস্থিতি কেমন বলতে কোন দিক থেকে? আমি জানতে চাচ্ছিলাম ঢাকার পরিবেশ, করোনা বা ইত্যাদি আচ্ছা নিয়ে আচ্ছা। একটু যদি সংক্ষেপে বলেন। আসলে এখানে হচ্ছে মানে করোনা বিষয়টা অনেকটাই মনে হচ্ছে মানে ঢাকাতে আসার পর মনে হচ্ছে যে আহ করোনা বলতে যে কিছু আছে ওই জিনিসটা মনে হয় আমরা ভুলে যাচ্ছি। এরপরেও মানে যারা সচেতন তারা সচেতন আছে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়তো আহ ইচ্ছে সত্ত্বে কিংবা অনিচ্ছে সত্ত্বে এটা আসলে মেনটেন করা পসিবল হচ্ছে না। বিশেষ করে নিম্ন আয়ে যে মানুষগুলো আছে তারা চাইলেও কিন্তু এই জিনিসটা মেনটেন করতে পারতেছে না, আর অনেকে সচেতনতার অভাব আছে। আহ সবকিছু মিলাই তেমন একটা করোনা মানে করোনা পরিস্থিতি চলতেছে বা একটা ডিজিজের মধ্যে আছি আমরা, ওই জিনিসটা তেমন একটা ফিল হচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা আবার মেইন টপিকসে আসি। তো আপনার, তাহলে আপনি তো সেফই আছেন তো না? আপনার তো মানে কোনো ধরনের আল্লাহ মাফ করুক সমস্যা তো হয় নাই না? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সেফই আছি এখানে। অফিস করতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমাদের আপাতত এখন আমি একটা রিমোট ইন্টার্ন করি, এটা হচ্ছে চিটগং এর একটা আইটি কোম্পানিতে। তো সেক্ষেত্রে আমাকে ফিজিক্যালি অফিস তো করার সুযোগই নাই, আর ফিজিক্যালি অফিস করা লাগে না, বাসা থেকে রিমোটলি কাজ করতেছি। আচ্ছা, তো আমরা আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা যে শিখবো বা জাভা প্রোগ্রামিংটা শিখবো, এটার মার্কেটে ডিমান্ড কেমন, বা এটা দিয়ে আসলে ফিউচার কেমন, কেরিয়ার কেমন? আর মানে এই যে বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম, বা এই সেক্টরে মানুষ কেনই বা আসবে? জি জি। আচ্ছা, এটা আসলে মানে একদম কমন একটা বিষয়। বিশেষ করে বিগিনার লেভেলে যখনই আমরা কোনো একটা কাজ শুরু করতে চাই, তখন আমাদের মাথায় এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় ঘুরে যে আসলে আমরা এই কাজটা করব বা এই জিনিসটা শিখবো, এটার মার্কেট প্লেস কেমন, মার্কেট ডিমান্ড কেমন, এটার ফিউচার কতটুকু। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে চিন্তা করি যে আসলে কতটুকুই ফিফটি হবে আমার জন্য, বা এই জিনিসটা আমার সাথে যায় কিনা। তো প্রথমে আসি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে কোনো কাজই করি না কেন সেটা মূলত আমাদের ফোকাস থাকবে হচ্ছে কি শিখার জন্য করব। অবশ্যই আর্নিং আসবে, খুব ভালো আর্নিং আসবে, বাট ওইটা আমাদের ফোকাস থাকবে না। মেন আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে আমি আমার প্যাশন আছে কিনা, ওই প্যাশন থেকে আমি মূলত কাজগুলো করার চেষ্টা করব। তো আর্নিং এর যে বিষয়টা বা মার্কেট প্লেসে বা মার্কেট ডিমান্ডে যে বিষয়টা বলতেছেন, এটা হচ্ছে পরের বিষয়। যখনই আমি কোন একটা জিনিসের প্রতি প্যাশনিয়েট হচ্ছি যে না এই জিনিসটা আমাকে কাছে টানতেছি, বা আমি এই জিনিসটা থেকে খুব ভালো ফিল করতেছি, বা এটাতে যখনই আমি কাজ করতে যাচ্ছি বা এটা নিয়ে কোনো কিছু সরি কোনো কিছু করার চেষ্টা করতেছি, তখন আমি কি বোর ফিল করতেছি না, বা এটা আমার সাথে যায়, তো সেক্ষেত্রে তখনই আপনি এটা নিয়ে কাজ করতে থাকুন। আর যে মার্কেট ডিমান্ডের কথা বলছেন, অবশ্যই আপনি জাস্ট নিজে ইউজ করেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন এখন কতজন লোক আছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আমাকে এটা বলে। আমি কিছুক্ষণ আগে ইন্ডিয়ার একটা সমীকরণ দেখতেছিলাম, বুঝছেন। ইন্ডিয়াতে প্রায় 500 মিলিয়নের উপরে 500 মিলিয়নের উপরে অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজার আছে, জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করে। ওকে। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমি রেট আছে সেটা হচ্ছে 2013 থেকে টিলসার একটা সমীকরণ আছে, আমি লাইভ শেষে এটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। একটা অ্যাপস এর একটা সমীকরণ আছে, এই অ্যাপস এর যে মার্কেট ভ্যালু এটা প্রায় প্রত্যেকটা বছর দ্বিগুণে, যে আমাদের লক্ষ্যমাত্রা যে 2023 সালে একটা লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে, এটা 2014 থেকে 2023-এর প্রায় 10 বছর মেয়াদি একটা লক্ষ্যমাত্রা ধারণ করা হচ্ছে। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে লক্ষ্যমাত্রা ধারণ করা হচ্ছে তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে দ্বিগুণেরও বেশি আহ ফলাফল এখানে দেখা যাচ্ছে। আর অ্যান্ড্রয়েড অ্যাপস এর ডিমান্ড বলতে গেলে আপনাকে আমি সহজ একটা উদাহরণ দিই। বাংলাদেশে যদি আপনি সবচেয়ে ভালো ভালো কয়েকটা স্টার্টআপের নাম বলেন, তো সেক্ষেত্রে হয়তো পাঠাও চলে আসবে, সেক্ষেত্রে হয়তো আপনার সেবা এক্স ওয়াই জেড চলে আসবে, সেক্ষেত্রে হয়তো দারাজের কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি হয়তো ইবেলির কথা বলতে পারেন। বড় বড় যে স্টার্টআপ গুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার অ্যাপ বেস। ঠিক আছে, আপনি যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করলে যে জব করতে হবে এরকম না, কিন্তু আপনি নিজের একটা স্টার্টআপ দাঁড় করাতে পারেন। এছাড়াও আপনি লক্ষ্য রাখবেন সিঙ্গাপুরে একটা বড় একটা কোম্পানি আছে, গ্রেট, নাম শুনছেন কিনা জানেন না, ট্রান্সপোর্ট কোম্পানি, ওরা এই পুরা কোম্পানিটা কিন্তু সেম অ্যাপস বেস। এছাড়াও আপনি জাস্ট যদি কোনো স্টার্টআপ নাও দিতে চান, আপনি যদি নর্মাল পিপল হন,
তো সেক্ষেত্রে আপনার ইনকামের অনেক ওয়ে আছে। জব সেক্টর তো হিউজ পরিমাণ, আপনারা জাস্ট বিডি জবস, আমি জব সেক্টর নিয়ে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আপনারা বিডি জব, এরপর হচ্ছে স্ট্যাক ওভারফ্লো ডেভেলপারদের যে কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটি গুলাতে জব পোস্ট গুলা সার্চ করবেন, তাহলে ভালো একটা ধারণা পাবেন। ওকে, এছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপস এর কিন্তু আরো অনেকগুলো মার্কেট প্লেস, যেমন ধরেন আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপস, আপনি দেখবেন একদম সিম্পল কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইনফরমেশন, অনেক অ্যাপস আছে যেগুলা প্লে স্টোরে আপলোড করে দিয়ে ইন অ্যাপ পার্সেল সিস্টেম করে দিছে। প্রত্যেকটা অ্যাপস হয়তো দেখা যায় এটার মূল্য দিচ্ছে $10, $5, সিম্পল একটা অ্যাপস, আপনি দেখবেন যে ওইটাতে ডাউনলোড হয়ে গেছে প্রায় কত 1 লাখ, 2 লাখ, 10,000, 20,000। আপনি চিন্তা করেন, আপনার যদি একটা সিম্পল একটা অ্যাপস প্লে স্টোর থাকে, আপনি যদি ওটা যদি আহ একদম লো লেভেল, আমি $5 যদি চিন্তা করেন, আপনি যদি $5 চিন্তা করেন একটা অ্যাপস এর মূল্য দিলেন, আপনি যে ইউজার আপনার অ্যাপস ইউজ করবে, তো $5 করে যদি 10,000 ইউজার হয়, তাহলে আপনার কত হাজার ডলার হচ্ছে, তাহলে কত $50,000 দেন, ওইটা বাংলা টাকা কনভার্ট করেন কত টাকা হয়। মূলত হচ্ছে আসলে টাকাটা বিষয় নয়। এছাড়াও আরো অনেকগুলো সেক্টর আছে, আপনি যদি অ্যাডমক নিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে এখন বর্তমানে ফ্যান আছে, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাডমক আছে, আরো অনেকগুলা অ্যাড নেটওয়ার্ক আছে, যেগুলো যদি আপনি আপনার অ্যাপস ইউজ করতে চান, সেখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। আপনি জাস্ট সিম্পলি একটু চিন্তা করেন, প্লে স্টোরে আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করবেন, বাংলাদেশে অনেক অ্যাপস আছে, মানে আপনি দেখলে মোটামুটি 3-4টা ফেস করে দিছে, এরপরও দেখবেন তো ডাউনলোড হচ্ছে কত 10,000, 15,000, 20,000, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আপনি চিন্তা করেন, আপনার যদি 10,000 ডাউনলোড হয়, ওইখান থেকে যদি আপনার ডেইলি অ্যাক্টিভ ইউজার যদি 10,000 থেকে, আমি চিন্তা করলাম যে 90% ইউজার আমার অ্যাপসটা ইউজ করে না নিয়মিত, যদি 10% আমি ধরে নিলাম, 10% ইউজার যদি ডেইলি আমার অ্যাপসটা ইউজ করে, তাহলে কতজন হচ্ছে? 1,000 জন। 1,000 জন থেকে আপনি যদি প্রত্যেক দিন হিসাব করেন, যদি প্রত্যেক দিন যদি ওদের কাছ থেকে যদি আপনি 20 সেন্ট বা 30 সেন্ট করিয়ে পান, তাহলে আপনার কত ডলার হচ্ছে? জাস্ট আপনার 20 সেন্ট, 30 সেন্ট তো আপনার একটা অ্যাডে ক্লিক করলে হবে। কথা বুঝেন না? তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনার 10,000 ডাউনলোড থেকে যদি 1,000 হয়, আমি বাদ দিলাম 1,000, আপনি যদি 500 হয়, অর্থাৎ 5%, টোটাল আপনার ডাউনলোডের যদি 5%ও থাকে, সেখান থেকে আপনার কত টাকা ইনকাম আসছে? যদি 500 জন ইউজার হয়, তাহলে আপনি চিন্তা করেন 500 জন থেকে যদি আপনি 30 সেন্ট করি হন, তাহলে কত সেন্ট হচ্ছে? 15,000 সেন্ট। তো সেখান থেকে আপনি কত ডলার পাচ্ছেন? হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। তো আমার মানে রিকমেন্ড থাকবে আপনাদের প্রতি, আপনারা কাজ শুরু করেন, কাজ শিখতে থাকেন, তাহলে দেখবেন যে টাকা যে বিষয়টা, এটা অটোমেটিকলি আসবে আপনাদের কাছে। টাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, টাকাই আপনাকে নিয়ে চিন্তা করবে। আর এরপরও যদি কোনো কনফিউশন থাকে, আপনি জাস্ট ফাইবার মার্কেট প্লেস, এরপর হচ্ছে আপওয়ার, এগুলাতে জাস্ট একটু ঘাটাঘাটি করেন, ভালো একটা ধারণা পাবেন। তো মূল কথা হচ্ছে, আপনি যে কোনো জিনিস, শুধুমাত্র অ্যাপস এর ক্ষেত্রে না, ওয়েবসাইটের ক্ষেত্রে না, কিংবা গ্রাফিক ডিজাইন, ভাই গ্রাফিক নিয়ে কাজ করেন, ভালো ভালো বলতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনি জাস্ট ফোকাস করবেন হচ্ছে স্কিলের উপর। আপনার যদি স্কিল থাকে, তাহলে মনে করবেন আপনি যে কোনো দিক থেকে বা যে কোনো অবস্থায় নিজেকে তুলে ধরতে পারবেন। আর টাকার বিষয়টা, সেটা অটোমেটিকলি আসবে, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, টাকায় আপনাকে তুলে নিয়ে আসবে। ওকে। আহ, খুবই চমৎকার ভাবে বলছেন। আজকে কিন্তু আমাদের এখানে মজার একটা উপহার আছে। সর্বোচ্চ লাইভ, এই লাইভ প্রোগ্রামটা এখন যে বেশি সর্বোচ্চ শেয়ার করবে, সে 4 জিবি মোবাইল ডাটা উপহার পাবে, অথবা সেই ডাটার ভ্যালুটা উপহার পাবে। দেখবো আজকে এই উপহারটা কে উইন করে। ঠিক আছে, কাসর ভাই, আপনি আপনার ওই যে গ্রুপটাতে দিয়ে দেন, লিঙ্কটা গ্রুপটাতে দিয়ে দেন। আমি আপনাকে আর একটা কোশ্চেন করতে চাই। কমেন্ট গুলো পড়বো, শেষের দিকে এসে উত্তরগুলো দিব, সমস্যা নাই। আহ, সেটা হচ্ছে যে, এই যে অ্যাপ গুলো তো প্লে স্টোরেই থাকে, ঠিক আছে, প্লে স্টোরে আপ করানোটা কি খুব টাফ ব্যাপার কিনা, না না না, এই আসলে বিষয়ে যদি প্লে একটু স্টোরে বলেন। আপলোড করা একদমই সিম্পল, খুবই সিম্পল। আপনি বিশেষ করে যদি ফেসবুকে ছবি আপলোড করার কথা বলেন, বা বিভিন্ন সার্ভারে যদি নিজের ছবি আপলোড করার কথা বলেন, তো যেরকম মানে ইয়া হয় না, প্লে স্টোরের ক্ষেত্রেও সেম, একদমই সেম। আপনার জাস্ট কি হয়, একটা লার্নিং পাথ আছে, ওই পাথ গুলা যদি আপনি ইউজ করেন, বা কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপ গুলো যদি ফলো করেন, তাহলে খুব সহজে প্লে স্টোরে আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, খুবই নর্মাল এই জিনিসটা। আপনি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে, স্টেপ ফলো করার পরে খুব সহজে এই জিনিসটা করতে পারবেন। মূলত মানে অ্যাপস ডেভেলপমেন্টের উপর ফোকাস করা দরকার। এই বিষয়গুলো আসলে খুবই ইজি, এগুলো যখনই আপনি করতে যাবেন, অটোমেটিকলি আপনি পারবেন। এগুলা নিয়ে আসলে কোশ্চেনের তেমন কিছু আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, অবশ্যই।
আর একটা বিষয়টা হচ্ছে যে, মানে সময় কেমন দিতে হয় একজন স্কিল ডেভেলপারকে হইতে হলে আমাকে কিরকম সময় দিতে হবে, মানে কিরকম ডেডিকেশন থাকতে হবে, এই বিষয়ে যদি একটু বলেন। কাউসার ভাই, আপনি কি আমার থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে? আবার ঘুরছে। আহ, দর্শক মন্ডলী, আমার একজন স্টুডেন্ট আসছে, আমি ওনাকেও একটু কাউন্সিলিং করতেছি, লাইভেও আছি। কাউসার ভাই, আপনি কি আমার শেষ প্রশ্নটা শুনতে পাচ্ছিলেন যখন লাইন কাটার আগে আপনার কি আমি বিদ্যুৎ চলে গেছে? আমি আসলে বিদ্যুৎ চলে গেছে, আমি আসলে আপনার শেষ প্রশ্নটা শুনতে পারি না, দুঃখিত। আপনি কাইন্ডলি আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে একজন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হইতে হলে আমাকে কিরকম টাইম দিতে হবে, কিরকম ডেডিকেশন থাকতে হবে, অ্যাপ্রক্সিমেটলি ধরেন মিড লেভেলের স্কিল হইতে হলে আমার কিরকম সময় লাগতে পারে, ধরেন 6 মাস 1 বছর কিরকম সময় লাগতে পারে, আর কিরকম ডেডিকেশন দিতে হবে আমাকে। আপনি চালান, আমি এটা স্টুডেন্ট হ্যান্ডেল করতেছি, আপনি চালায় যান। ও আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে যে জিনিসটা বলার সেটা হচ্ছে আহ ডেডিকেশনের যে সেটা হচ্ছে আসলে মানে নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি প্যাশনেট হন যে কোনো একটা জিনিসের উপর, বিশেষ করে অ্যাপ ডেভেলপমেন্টের উপর, তো সেক্ষেত্রে দেখবেন যে সময়গুলো কখন চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি যখন একসাথে প্রথম ভর্তি হই, তো তখন অনেক ভাইয়ের কাছে শুনতাম যে এই জিনিসটা দিয়ে অনেকক্ষণ বসে থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, কেউ 12 14 ঘন্টাও বসে থাকে। তো সেক্ষেত্রে হয়তো তাদের মানে আমি চিন্তা করতাম যে আসলে প্রোগ্রামিংটা মনে হয় আমাকে দিয়ে হবে না। এরকম বসে থাকা তো আমার দ্বারা পসিবল না, কারণ আমি 1 ঘন্টা বসে থাকতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এত লং টাইম দেবে এটা আসলে পসিবল হবে না হয়তো। বাট একটা সময় পর আসলে রিয়েলাইজ করলাম যে এই বিষয়গুলো খুব ইজি। আপনি যদি এখন যদি আমি আপনাকে বলি যে আপনি এখন গেমস খেলতেছেন, আপনি গেমস খেলা অনেক পছন্দ করেন, তাহলে আপনাকে যদি বলতে গেমস খেলতে হলে আপনি কতক্ষণ সময় দিতে পারবেন, তখন আপনি আমাকে কি বলবেন? বলবেন হয়তো হ্যাঁ আমি এত ঘন্টা এত ঘন্টা এত ঘন্টা, বলবেন না, বলবেন যতক্ষণ আমার মানে কি মোবাইলে চার্জ শেষ না হয়, যতক্ষণ আমার অন্য কোনো কাজ না থাকে ততক্ষণ পর্যন্ত আমি গেমসটা কন্টিনিউ করতে পারবো, কিংবা অন্য যে কোনো কাজ, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে বা অন্য যে কোনো কাজ। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ক্যাপাবিলিটি থাকে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সেম। আপনার যদি প্যাশনেট থাকে তখন আপনি কাজ করতে থাকবেন, তখন আসলে সময়ের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে না, ওটা অটোমেটিকলি আপনি পাস হয়ে যাবে। কখন আপনার 8 ঘন্টা 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা হয়ে যাবে তখন আপনি কল্পনা করতে পারবেন, এটা নিয়ে আপনাকে আসলে শুরুর দিকে চিন্তা না করলেও চলবে। এরপরও কমন কিছু ইস্যু আছে, যদি বলেন যে ভাই কতদিন সময় লাগতে পারে, বা আহ, এর ক্ষেত্রে আমাকে ডেইলি কতটুকু ডেডিকেশন দিতে হবে, বা আদার যে জিনিসগুলো আছে এগুলো শিখতে কতদিন অন এভারেজ সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে নর্মাল যদি বলি সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 1 বছর আপনাকে সময় দিতে হবে। আর বিশেষ করে প্রোগ্রামিং অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের সময় দেওয়া হচ্ছে বেশি অ্যাপ্রিসিয়েট হবে হচ্ছে আপনার জন্য যদি আপনি সরি আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার, আপনি কি আমাকে শুনতে হ্যাঁ ভাই, আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার আসলে এই মোবাইল ডাটা ইউজ করতেছি, তো এই জন্য মাঝে মধ্যে একটু ইয়া হচ্ছে। আমি এই জন্য দুঃখিত সবার কাছে। আচ্ছা, মানে জাভা বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে হলে কি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়ালেখা করতে হবে? আমাদের মতো নন টেক পার্সনরা কি এই সেক্টরে আসতে পারবে কিনা? অবশ্যই অবশ্যই, আমি নিজেও কিন্তু কম্পিউটারের স্টুডেন্ট না, অলরেডি আমাদের ইয়াতে দেখছেন মনে হয় আমি টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট। তো এক্ষেত্রে আসলে ডিগ্রি কোনো মেজরই না। আপনি বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা প্রোগ্রামিং রিলেটেড আদার যে বিষয়গুলো আছে সেগুলোতে লক্ষ্য রাখবেন, এটা আসলে মুখ্য বিষয় না। আপনি দেখবেন গুগলের অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে যাদের কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই। এরপর আরো অনেকগুলো কোম্পানি, বিশেষ করে বড় বড় যে কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট, দেন হচ্ছে বিপ, আর বড় বড় যে কোম্পানি আছে, আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন দেখবেন তারা মূলত স্কিলের উপর প্রায়োরিটি দেয়। আপনি কোথা থেকে আসছেন বা আপনার ডিগ্রি আছে কিনা এটা ভেরি করে না।
বিশেষ করে বাংলাদেশে অনেক আইটি কোম্পানি আছে যারা কিন্তু আপনি মানে ডিগ্রি সিএসসি এর স্টুডেন্ট কিনা বা আপনার ডিগ্রি আছে কিনা এই বিষয়গুলো ভেলে না করে আপনার যে স্কিল আছে কিনা, আপনি কতটুকু স্কিল পারসন ওই দিকে বেশি নজর দেয়। তো আমি রিকমেন্ড করবো হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি নন টেকের স্টুডেন্ট হন, কোনো সমস্যা নাই, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন, আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ডেডিকেটেড হতে হবে, আপনি ওইটার প্রতি প্যাশনেট কিনা এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন যে না আমি পারবো, তাহলে অবশ্যই আপনি পারবেন। আমার মনে হয় কি, যে কোনো জিনিস শুরু করার আগে আপনি সার্টিফিকেট বা অন্য আদার যে বিষয়গুলো আছে সেদিকে নজর না দিয়ে আপনার নিজের ক্যাপাবিলিটির উপর নজর দিবেন। বিশেষ করে আপনার কনফিডেন্স লেভেল কতটুকু সেদিকে আপনি বেশি নজর দিবেন, তাহলে আশা করি ভালো কিছু করা যাবে। আচ্ছা, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, কাউসার ভাই, একজন স্টুডেন্ট কাউন্সিলিং করলাম। ওনাকে একটা বিষয় আসছিলেন, উনি চলে গেলেন। আচ্ছা, আপনাদের এফসিআই কেন্দ্রিক অ্যাপস নিয়ে মানে আপনাদের সিনিয়র যারা আছেন এরকম কেউ আছেন কিনা যারা সাকসেস হয়েছে এরকম? হ্যাঁ, এরকম আমাদের সেক্টরে অনেক বড় ভাই আছে যারা বিশেষ করে অনেকে আছে ডি ইনস্টিটিউশনে জব করেন, বাংলাদেশের লিডিং কোম্পানিগুলোর মধ্যে। এরপর হচ্ছে কাজ অনেকে আছে, দেন হচ্ছে আরো বিভিন্ন যে কোম্পানিগুলো আছে অনেকেই আছে অ্যাপস। আমাদের ফেনীর অনেকেই কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে খুব ভালো কাজ করে। বিশেষ করে শুধুমাত্র এফসিএ না, ফেনীর অনেকেই আছে আউট অফ এফসিএ যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে খুব ভালো পজিশনে আছে। ফাইন। সবার জন্য আমাদের ভাই আমি শুভকামনা। কথাগুলো, হ্যাঁ, আর হ্যাঁ আমি ভাই আমি যেটা দেখলাম কথাগুলো খুব অ্যান্ড্রয়েড, আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন শুনতেছি জি। আমি যেটা দেখলাম মার্কেট প্লেস গুলোতে যেমন ফাইবার, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, এগুলোতে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস এর প্রচুর ডিমান্ড আছে। জি। এ বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা মূলত হচ্ছে আমরা যদি একদম কমন থিং করি সেটা হচ্ছে আমাদের যদি বিজনেস প্রপার্টি বলি কিংবা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে ওয়েবসাইটের চেয়ে কিন্তু অ্যাপস এর দিকে আমাদের একটু নজর বেশি থাকে। কারণ হচ্ছে এটা পোর্টেবল, আপনি কিন্তু মোবাইলে অ্যাপস, মোবাইলটা কিন্তু সবসময় আপনার হাতে থাকে, খুব সহজে ক্যারি করতে পারেন বা খুব সহজেই আপনি এটাকে হ্যান্ডেল করতে পারেন। তো অ্যাপস এর ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম বলেন কিংবা ই কমার্স সিস্টেম বলেন, তো সেক্ষেত্রে অ্যাপসটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি বিধায় মানুষ এই জিনিসটার প্রতি বেশি নজর দিয়ে থাকে। তো এই জন্য মূলত মার্কেট প্লেস গুলোতে শুধুমাত্র ফাইবার কিংবা আপওয়ার্ক না, আপনি অন্যান্য যে গুরু বলেন, এরপর হচ্ছে পিপল পার আওয়ার, এরপর হচ্ছে অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য রাখবেন, অ্যাপ ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর চাহিদা। আর বিশেষ করে অ্যাপসের কিন্তু একটা শাখায় আছে হচ্ছে গেম ডেভেলপমেন্ট, ওইদিকে লক্ষ্য রাখবেন ভাই। হিউজ মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু একটা ইন্ডাস্ট্রি ওইখানে রয়েছে। এগুলো আসলে মূলত ডে বাই ডে যতটা আপডেট হচ্ছে আমরা কিন্তু স্মার্টফোনের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছি। আর এরই পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস এর ডিমান্ড গুলো বাড়তেছে, ইউজার যেহেতু বাড়তেছে, বিভিন্ন কোম্পানি গুলো কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস এর দিকে মুভ করতেছে। এখন আপনি দেখবেন যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের কিন্তু ওয়েবসাইটের পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করতেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করতেছে। এখন কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক না, অনেক ব্যক্তি পর্যায়ে কিন্তু অ্যাপস এর ব্যবহার বাড়তেছে। বিশেষ করে আপনি মার্কেট প্লেস গুলোতে যদি একটু ভালো করে লক্ষ্য রাখেন তখন দেখতে পারবেন যে অনেক ব্যক্তি পর্যায়ে ছোট ছোট প্রতিষ্ঠান অ্যাপস কেন্দ্রে কিন্তু অনেক ছোট ছোট স্টার্টআপ গুলো তৈরি হচ্ছে। তো বলা যায় যে অ্যাপস এর মার্কেট প্লেস বা মার্কেট ডিমান্ড যেটাই বলেন না কেন, এটা খুব ভালো, কিংবা তুলনামূলক অন্যান্য সেক্টর হচ্ছে খুব ভালো একটা পজিশনে আছে, লিডিং পর্যায়ে যদি বলি আমার মনে হয় ভুল হবে না। তো আমাদের আসলে মার্কেট প্লেসের চেয়ে সবচেয়ে বেশি, আবারও বলতেছি, আমি আসলে হয়তো আপনারা অনেক বিরক্ত ফিল করতে পারেন, তারপরে এই বিষয়গুলো আমি এই জন্য বলতেছি কারণ হচ্ছে আমি এফসিতে 4 বছর থাকাকালীন সময়ে ম্যাক্সিমাম জুনিয়রদের দেখতাম এই বিষয়টা। তারা সবসময় কি করতো, মানে কোনো একটা কাজ শুরু করার আগে ভাই এটা কি এটা কি, হ্যাঁ ভালো অবশ্যই কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই, বাট
আমি এমন স্টুডেন্ট দেখছি, ও 5 সেমিস্টারে আমাকে যে কোশ্চেনটা করছে, আমি আসার আগে অর্থাৎ 5th সেমিস্টারে আমাকে সেম কোশ্চেনটাই করে যাচ্ছে। আসলে এই জিনিসটা, যে কোনো জিনিস আপনি যখন শুরু করতে চাইবেন, আপনি হ্যাঁ অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন, তারপর আপনাকে শুধু ঘাটাঘাটি করতে সময় ব্যয় করতে হবে না, আপনাকে রাস্তায় নামতে হবে। কোন একটা যদি পদ আপনাকে চিনতে হয়, অবশ্যই আপনি ওটা সম্পর্কে ধারণা রাখবেন, বাট রাস্তায় আপনাকে নামতে হবে। আপনি যদি একবার ভুলও করেন, পরবর্তীতে কিন্তু সঠিক রাস্তায় যাওয়ার একটা চান্স থাকে, বাট আপনি যদি ঘর থেকে বাইরে না হন, তো সেক্ষেত্রে তো আর আপনাকে রাস্তা দেখানোর কোনো ওয়ে নাই। তো আমার মানে পরামর্শ থাকবে হচ্ছে, আপনারা সবসময় কি করবেন, যে কোনো কাজ করার আগে অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, বাট ঘাটাঘাটিতে এত বেশি সময় দিবেন না যাতে আপনার ডেভেলপিং এর ক্ষতি হয়, পরবর্তীতে আপনার ডেভেলপিং এর জন্য সময় না পান। ওকে। ধন্যবাদ কাউসার ভাই। আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন উত্তরে চলে যাব। জি। যেমন ধরেন, আপনাকে একজনে সালাম জানাইছে। জি, ওয়ালাইকুম ওনার নাম আসসালাম। হচ্ছে, আমি বলছি সিয়াম, এমআই সিয়াম। আসসালামু আলাইকুম। তারপরে এমআই সিয়াম কাউসার ভাই, আসসালামু আলাইকুম, সালাম ভাই বলছেন। ওয়ালাইকুম আসসালাম, আরেকজন ধন্যবাদ ভাই। কমেন্ট করছেন, আরেকজন কমেন্ট করছেন যে, আমি বলছি এই বিষয়ে, স্যার, আই এম ইন্টারেস্টেড ইন পাইথন, সো হোয়াট ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ। মিরাজ হোসেন, আপনি পাইথন নিয়ে জানতে চাইছেন। কাউসার ভাই, সে পাইথন শিখতে চায়, এই বিষয়ে আপনার যদি কোনো ওপিনিয়ন চাইছি আর কি। হ্যাঁ আমি অবশ্যই, হ্যাঁ অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, আপনি অবশ্যই শিখতে পারেন, কোনো সমস্যা নাই, পাইথনের মার্কেট গুলো অনেক ভালো। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু অ্যাজ এ অ্যাপস ডেভেলপার, আমি সবসময় অ্যাপস রিকমেন্ড করবো, বিষয়টা কিন্তু এরকম না। বা অন্য যে কোনো যে ওয়েবসাইট ডেভেলপ করে সে ওয়েবসাইটের জন্য রিকমেন্ড করবে, বিষয়টা এরকম না। আপনি যে কোনো বিষয়ে জাস্ট, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় জব সার্চিং এর জন্য প্ল্যাটফর্ম যদি বলে বিডি জব, বিডি জব সার্চ করবেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কোনটা বেশি মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ভেরি করে, পিএসপি কিংবা পাইথন, কোনটা ডিমান্ড বেশি। হ্যাঁ অবশ্যই আমরা বিভিন্ন সময় দেখা যায় কি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি, যে বর্তমানে 1 নাম্বার ল্যাঙ্গুয়েজ এটা, 1 নাম্বার ল্যাঙ্গুয়েজ, 2 নাম্বার ল্যাঙ্গুয়েজ এটা, তারপর আমরা ওটাতে মুভ হয়ে যাই। কিন্তু আমাকে অবশ্যই আমরা ওয়ার্ল্ডে যে টেকনোলজি গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা রাখবো, ওইগুলাতে দিকে আগায় যাবো আস্তে আস্তে। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট ওইটা আমাদের ইগনোর করলে চলবে না। আমরা অবশ্যই বিশ্বের সাথে তাল মিলাবো, বাট পাশাপাশি বাংলাদেশের যে চারপাশে যে অবস্থাটা ওইটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তা না হলে পরবর্তীতে দেখা যাবে আমি অবশ্য অনেক স্কিলফুল, কিন্তু আমার স্কিল শো করার মতো জায়গা হয়তো দেখা যাচ্ছে বাংলাদেশে নাই। তো সেক্ষেত্রে হয়তো আমাকে বিড়ম্বনায় পড়ার একটা সম্ভাবনা আছে। জাভা, আপনি যদি পাইথন শিখতে চান অবশ্যই পাইথন শিখতে পারেন, কোনো সমস্যা নেই, পাইথনের ভালো ডিমান্ড আছে। ধন্যবাদ কাউসার ভাই। গতকালকে আমাদের একটা পোস্টের নিচে একটা কমেন্ট আসছিল, সেটার বিষয়ে আপনি আচ্ছা আচ্ছা। দেখছিলেন? ও একজন বলতেছিল উনি, হ্যাঁ আমি ওই প্রশ্নটা দেখছিলাম, আমি ওটা নোট করে দিয়েছিলাম, বাট কারেন্ট নাই তো এখন দেখতে পাচ্ছি না। আমার যতটুকু মনে পড়ে উনি কার্ড দিয়ে নিয়ে একটা প্রবলেম ফেস করতেছিল। তো ওনার প্রবলেমটা আচ্ছা, হচ্ছে কি, উনি অ্যান্ড্রয়েডের আমি নতুন। আমি জি, আপনাকে প্রবলেমটা বলি কি, হ্যাঁ, তারপরে আপনি বলেন। জি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আপনার, নিজের পার্সোনালি অ্যাপস ডেভেলপমেন্ট করে প্লে স্টোরে এখন পর্যন্ত কয়টা প্রজেক্ট আপ করছেন? আচ্ছা, ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে কোনো অ্যাপস এখন পর্যন্ত প্লে স্টোরে আপলোড করি নাই, তবে গিটহাবে আমার অনেকগুলা অ্যাপস অলরেডি পাবলিশ করা আছে, ওইখান থেকে গিটহাব থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি হয়, অনেকগুলো ওপেন সোর্স প্রজেক্ট আছে, বিশেষ করে কোভিড টেকার, এরপর হচ্ছে আরো অনেকগুলা রিসেন্টলি একটা গ্রোসারি অ্যাপস, দেন হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, অনেকগুলা ওপেন সোর্স প্রজেক্ট আছে, আপনারা চাইলে ওইগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন। আর আমি যে কোম্পানিতে ইন্টার্ন করতেছি ওইখানে আমাদের কোম্পানি বেস অনেকগুলো অ্যাপস আছে। ওইখানে মানে কোম্পানি বেস কাজ করা হয়েছে, কিন্তু পার্সোনালি প্লে স্টোরে এখন আমি প্লে কনসোল যে অ্যাকাউন্ট আছে ওইটা নেওয়ার সুযোগ হয় নাই, আর ওদিকে আসলে ফোকাস করার সুযোগ হয় নাই, যার কারণে আপাতত প্লে স্টোর নিয়ে আমি ভাবতেছি না আর কি। আচ্ছা, তাহলে এই যে ধরেন এই প্রযুক্তি যত আপডেট হচ্ছে,
যেমন একসময় সি, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, সি শার্প, এভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে কখনো একটা ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তা কমে যায়, কখনো কোনো একটা ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তা বাড়ে। সেক্ষেত্রে জাভার অবস্থান কি? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে মানে কোনো কিছু স্থায়ী না, সেটা জাভা হোক কিংবা সি প্লাস প্লাস হোক কিংবা পাইথন হোক কিংবা জাভা স্ক্রিপ্ট হোক। একটা নির্দিষ্ট সময় পর দেখবেন যে টেকনোলজি যেহেতু আপডেট হচ্ছে, একটা সময় দেখবেন যে কোনোটাই আর ভেরি করতেছে না। তো জাভা অবশ্যই থাকবে, জাভা নিয়ে কোনো কম্পিটিশন নাই, পাইথন থাকবে, জাভা স্ক্রিপ্ট থাকবে যতদিন টেকনোলজি আছে। পিএসপি কিন্তু আমি যখন 2014 কিংবা 15 থেকে শুনতেছি পিএসপি এর ডিমান্ড নাই, ডিমান্ড নাই, কিন্তু আপনি বিলিভ করেন আর নাই করেন, আমাদের সাথে অনেকে আছে যারা পাইথন নিয়ে কাজ করতেছে, বাট এখন ওইরকম মার্কেট বা ওদের জব সার্কুলার খুবই কম। কিন্তু যারা পিএসপি নিয়ে কাজ করতেছিল ওদের অনেকে হয়তো অনেক কথা বলছে যে পিএসপি তো ডিমান্ড থাকবে না, কিন্তু ম্যাক্সিমাম প্রায় আমি যদি শতকরা হিসাব করি, শতকরা প্রায় 70% জবই কিন্তু পিএসপি। পাইথনের আছে অবশ্যই, বাট পাইথনের সাথে যদি পিএসপি কম্পেয়ার করি, 30% যদি পাইথনের হয়, 70% কিন্তু পিএসপি জব। তো সেক্ষেত্রে জাভার কথা যদি চিন্তা করি, আমাদের কিন্তু ওয়েব সেক্টর কিংবা অ্যাপ সেক্টরে বলি জাভার ভালো ডিমান্ড আছে। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম সেটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড না করে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো কোর্স চালু করেন তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের উপর প্রায়োরিটি না দিয়ে প্রোগ্রামিং এর উপর প্রায়োরিটি দিবেন, বিশেষ করে যাতে তাদের লজিকের যে কনসেপ্ট গুলো আছে ওইগুলো যাতে ক্লিয়ার করো, তাহলে তারা যে কোনো টেকনোলজি আসুক। আপনি এখন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছেন জাভা দিয়ে, কোনো সমস্যা না, সামনে কটলিন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কটলিন মুভ করতে পারে, কোনো সমস্যা, তখন তার কাছে একদম ইজি মনে হবে। জাস্ট তার থিঙ্কিংটা, মাইন্ডসেটটা, তার যে শুডু কোড আছে, যে চিন্তাধারা আছে, ওই চিন্তাধারাটা যাতে সে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, সে ভালোভাবে যাতে চিন্তাধারা প্রকাশ করতে পারে, তার চিন্তাধারা, তার টোটাল কথা হচ্ছে সে যাতে তার চিন্তাটা ঠিক রাখতে পারে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। তার শুডু কোড যে বিষয়টা আছে, শুডু কোডটা যাতে সে খুব ভালোভাবে লিখতে পারে। ভাই আমি কি বুঝাতে পারছি কিনা ভাই? জি, গতকালকে নাজিম উদ্দিন নামে একজন প্রোগ্রামার একটা কমেন্ট করছেন ওনার একটা প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে ওটার উত্তরটা দিয়ে দেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ফোর ই বিল্ড গ্রেডাল ই কার্ড ভিউ চেঞ্জে প্রবলেম হচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট বলা যায়। আর এটার আপডেট ভার্সন হচ্ছে এখন 4 চলতেছে। আর এরপর হচ্ছে ওনার যে সমস্যাটা, আমি ওই মেসেজটা দেখছিলাম, আমার যতটুকু মনে পড়ে, ওনার হচ্ছে ডিপেন্ডেন্সিতে প্রবলেম হচ্ছে। এটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েডের এখন হচ্ছে একটা রিসেন্টলি একটা লাইব্রেরি চলতেছে, সেটা হচ্ছে আপডেট জেটপ্যাক। জেটপ্যাক আসলে এটা একটা লাইব্রেরি না, একটা লাইব্রেরি সেট, অনেকগুলো লাইব্রেরি সমষ্টি। আর এটার অন্যতম একটা লাইব্রেরি হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স, সবচেয়ে ফেমাস জেটপ্যাকের আন্ডারস্থ আর কি। তো উনি হচ্ছে সাপোর্ট লাইব্রেরি ইউজ করতেছে যত সম্ভব। উনি যদি শুনে থাকে, ওনাকে আমি রিকমেন্ড করবো, সেটা হচ্ছে সাপোর্ট লাইব্রেরি কিন্তু অ্যান্ড্রয়েড আর নতুন করে রিলিজ করতেছে না। ওটা আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, ওটা রিলিজ করতে নতুন কোনো ভার্সন আসবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো সরি, আমি আলো চলে গেছি, sorry। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে ওটা অ্যান্ড্রয়েড এক্স এ মাইগ্রেট করে নিতে হবে। আপনি আপনার আইডি উপরে দেখবেন অনেকগুলো অপশন আছে, সেখান থেকে চেক করে করে নেবেন। আর যদি না পারেন আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি দেখাই দেবো। আপনি যদি অ্যান্ড্রয়েড এক্স এ রিপ্রেক করে নিয়ে দেন, অ্যান্ড্রয়েড এক্স এর যে ডিপেন্ডেন্সি গুলো আছে, ওই ডিপেন্ডেন্সিটা আছে, কার্বিও যে ডিপেন্ডেন্সি আছে ওটা অ্যাড করে দেন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু বলে রাখি, হচ্ছে অ্যান্ড্রয়েড, বিশেষ করে অ্যান্ড্রয়েডে যারা নতুন করে কাজ করতে আসে তারা কিন্তু খুব ভালোভাবে জিনিসটা ফিল করে, সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাড করার ক্ষেত্রে। এটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড কিন্তু আগের সাপোর্ট যে ভার্সন গুলো ছিল ওইগুলা থেকে সরে আসছে, এখন অ্যান্ড্রয়েড এক্স এর প্রতি ওরা বেশি নজর দিচ্ছে, এবং আপডেট ভার্সন গুলো কিন্তু অ্যান্ড্রয়েড এক্স থেকে রিলিজ করতেছে। যার কারণে আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই যারা এখনো মাইগ্রেট করেন নাই তারা আপনার ওল্ড যে সাপোর্ট লাইব্রেরি আছে ওইটা অ্যান্ড্রয়েড এক্স এ মাইগ্রেট করে নেবেন। ধন্যবাদ কাউসার ভাই আপনাকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। এখন আমি আমাদের মাল্টিসফট বা আমাদেরকে কিছু প্রশ্ন করছে, প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিব। সেটা হচ্ছে, জি, প্রশ্নগুলো হচ্ছে, ফারদিন খান নামে একজন কমেন্ট করছেন, স্যার আমি এমএস অফিস শেখার জন্য এমআইটি তে ভর্তি হয়েছি, বাট লকডাউনের কারণে বাড়িতে গিয়েছিলাম, তারপর আসা হয় নাই।
কিন্তু এখন আমি ফেনীতেই আছি, এখন কি করব আমি? আপনি অতি সত্বর অফিসে যোগাযোগ করুন। ফারদিন খান, আপনাকে বলছি, আপনি শনিবারে অফিসে যোগাযোগ করুন, সকাল ৯টা চলে আসুন, আপনার বিষয় সমাধান দিয়ে দিব। এছাড়া হচ্ছে আর কোনো কমেন্ট নাই, কোনো প্রশ্ন নাই। কাউসার ভাই, আপনি মনে হয় দেখেছেন আমরা একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছি। সেটা হচ্ছে আমরা সমাজের যারা শারীরিক সমস্যাগ্রস্ত এবং নিজেরা এখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই এরকম কিছু মানুষকে আমরা ট্রেনিং প্রোভাইড করব, ফ্রিল্যান্সিং করাবো এবং ফ্রিল্যান্সিং শিখাবো। সে বিষয়ে যদি কিছু বলেন খুব সংক্ষেপে। আহ ধন্যবাদ। আসলে মাল্টিসফটের শুরু থেকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। আমি একদম খুব শুরুর দিক থেকে মাল্টিসফটের সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছিল আমার। অনেক সময় দেখছি অনেক হতদরিদ্র স্টুডেন্ট যে সহযোগিতা মাল্টিসফটের মাধ্যমে করা হয়েছে। আবার এখন দেখতেছি যারা একদম শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্য আপনারা যে কার্যক্রম চালু হচ্ছে, এটা আসলে সত্যি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে আমাদের অনেক পিছিয়ে পড়া জাতি বা পিছিয়ে পড়া একটা শ্রেণী আছে, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী যারা আছে, তারা কিন্তু একদমই মেধাহীন তা কিন্তু নয়। তাদের যথেষ্ট পরিমাণ মেধা আছে, কিন্তু তাদেরকে ওই মেধাটাকে লালন করার মতো ক্যাপাবিলিটি আমাদের নাই। আর আমাদের যাদেরই ক্যাপাবিলিটি আছে আমরা কিন্তু এই মেধাটা খরচ করতেছি না, যার কারণে হচ্ছে তারা তাদের আত্মপ্রকাশ ঘটাতে পারতেছে না। তো এর পরিপ্রেক্ষিতে মাল্টি যে উদ্যোগটা সেটাও মাল্টিসফট আইটি অনুন্নত কিংবা বর্তমান যে ধারাটা এই ধারাটা অব্যাহত রাখবে। বিশেষ মাল্টিসফটের প্রত্যেক কর্মকর্তার প্রতি আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা কৃতজ্ঞতা সবার প্রতি। আশা করি এই বিষয়টা আপনারা সবসময় ধরে রাখবেন। ফেনীর আইটি সেক্টরের উন্নয়ন আশা করি আপনাদের হাত ধরে সাধিত হবে। আইটি সেক্টরে যে বিপ্লব, অন্যান্য জেলা থেকে ফেনী অনেকটাই পিছিয়ে আছে, আশা করি এই জিনিসটা খুব তাড়াতাড়ি ওভারকাম করবে। আর সেই ওভারকাম নায়ক হবে হচ্ছে মাল্টিসফট আইটি ইনশাল্লাহ। ভাই আমার ধন্যবাদ। আসলে বিদ্যুৎ নাই, তো যদি খুব শর্টকাটে শেষ করে দেন তাহলে আমার জন্য ধন্যবাদ ভালো হয়। যদি কাউসার অন্য ভাই, কোনো আপনি একদিন সুযোগ হয় প্রথম তাহলে সবার সাথে আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে প্রথম থেকেই আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের সেমিনারগুলোতে আসছিলেন, আমাদেরকে যাচাই বাছাই করছেন, আমাদেরকে টেস্টের মধ্যে রাখছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও ঢাকায় আছেন, আপনার উত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবসময় পরামর্শ নয় উপদেশ দিয়ে যাবেন, এটাই হলো কামনা রইল। আর আজকের লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালোভাবে আরো ভালো কিছু নিয়ে, জাভা নিয়ে বা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে ইনশাল্লাহ লাইভ হবে, সেমিনার হবে, আড্ডা হবে, কোনো সমস্যা নাই। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং আজকের মতো লাইভটা এখানেই এন্ড করব। যারা যারা শেয়ার করছেন আমি দেখব, ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং মাল্টিসফটের পাশে আছেন, এটা অন্তত এনশিওর করতে পারি আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। কোনো স্টুডেন্টকে আমরা কখনো মানে হতাশাজনক কোনো কিছু বা মরিচিকার পিছনে দৌড়াই না, সবাইকে আমরা সঠিক গাইডলাইন দিই, রিয়েলিটিটাই বলি, ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে করতে হবে, দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং এ আসতে হবে। স্কিলের কোনো বিকল্প নাই, স্কিল আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল থাকলে ইনকাম আপনার পিছনে দৌড়াবে, আপনি ইনকামের পিছনে দৌড়াইতে হবে না। আমি আমাদের স্টুডেন্টদেরকে দেখছি, আমি এমন এমন স্টুডেন্ট আছে যারা খুবই ভালো কাজ করে, খুবই ওয়ান্ডারফুল কাজ করে। বললাম যে ভাই তুমি আসো ফ্রিল্যান্সিং করো, তো ভাইয়া এখনো কোয়ালিটি আসে নাই, অথচ বিয়ান্সের মতো জায়গায় তার 25-26টা প্রজেক্ট আপলোড করা আছে, সে বলে যে কোয়ালিটি আসে নাই। তো আমরা স্টুডেন্টদেরকে সঠিক গাইডলাইনটা দিচ্ছি এবং এটা ধরে রাখবো ইনশাল্লাহ। আপনাদের মাল্টিসফট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন, আমাদের ফ্রি সেমিনারগুলোতে জয়েন করতে পারেন, আমাদের ফ্রি অনলাইন ক্লাসগুলো করতে পারেন, ফ্রি অনলাইন সেমিনারগুলোতে জয়েন করতে পারেন।
আশা করি নিরাশ হবেন না। সর্বশেষ রিসেন্টলি আমাদের বেশ কিছু স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এ সাকসেস হয়েছে। সবাইকে থ্যাঙ্কস, অভিনন্দন। সবাই এই ধারাটা অব্যাহত রাখবে। বিশেষ করে আবু তৈয়ব ভাই, ফাহাদ, সোহান, তারপরে হচ্ছে আমাদের মাহফুজা আক্তার, তারপরে হচ্ছে ইয়াসিন আরাফাত, মহসিন, অনেকেই কাজ করছেন, করে যান। স্কিল ডেভেলপমেন্ট করছেন, করে যান। সবার প্রতি শুভকামনা। আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আগে কাউসার ভাই বিদায় নিয়ে যান। ধন্যবাদ ভাই। আসলে শেষ মুহূর্তে কিছু বলার নাই, তারপরে একটা মেসেজ সবার প্রতি দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এই বিষয়টা আমি আসলে বলতে ভুলে গেছিলাম, তো সেটা এখন ক্লিয়ার করি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনেক কনফিউশনে ভুগেন যে আসলে আমি গ্রাফিক্স শিখবো না অ্যান্ড্রয়েড শিখবো না ওয়েবসাইট নিয়ে কাজ করব না নেটওয়ার্ক নিয়ে কাজ করব। তো আমি আবিদ ভাইয়ের প্রতি এখন আসলে একটু শর্টকাট বলা সম্ভব না, আবিদ ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যদি পারেন এই জিনিসটা নিয়ে অন্য একটা লাইভে, বিশেষ করে ওয়েবসাইট কিংবা অ্যাপ, এরপর হচ্ছে গ্রাফিক্স এই সাইটটা কিংবা নেটওয়ার্কিং সাইটটা বিষয় এক্সপার্ট যারা আছে তাদের নিয়ে যদি একটা সেমিনার করেন তাহলে অনেক ভালো হবে। বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশনে ভুগে, আর এই ভুগাটা অনেকটা দীর্ঘ হয়। বললাম না আপনাকে, ফার্স্ট সেমিস্টার থেকে কোশ্চেন করতে করতে ফিফথ সেমিস্টার পর্যন্ত চলে যায়, ভালো কোনো গাইডলাইন পায় না। বিশেষ করে এখন তো অনেকগুলা, বিশেষ করে আপনারা আসছেন ফেনীতে, ভালো কাজ করতেছেন, ফেনীতে কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু আগে কিন্তু এই জিনিসটাও ছিল না, অনেক ফেস করতে হতো এই প্রবলেম গুলা স্টুডেন্টদের। এই বিষয়ে আশা করি আপনারা একটা নজর দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টদের সবার প্রতি আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা যেটাই করেন না কেন, সরি আসলে আমার এখানে এবারে খুবই প্রবলেম হচ্ছে, আপনারা যেটাই করেন না কেন খুব ভালোভাবে করবেন। শুধুমাত্র ইনকামের জন্য না করে শুধুমাত্র নিজের প্যাশনিয়তটা ধরে রাখার জন্য বা নিজের ভালো লাগা থেকে কাজ করার চেষ্টা করুন, তাহলে আশা করি যে বাকি সবকিছু অটোমেটিকলি হবে ইনশাআল্লাহ। তো আবিদ ভাইকে আবার ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনাদের কারোর প্রতি যদি প্রোগ্রামিং নিয়ে কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কিংবা জাভা নিয়ে যে কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই সবসময় নক দিবেন, কোনো সমস্যা নেই, আপনাদের সেবায় আছে। জি, ধন্যবাদ ভাই। ধন্যবাদ কাউসার ভাই। আপনার শেষ কথাটার একটু বলে দিই। আমরা যে কনফিউজ স্টুডেন্টদেরকে আমরা বলি গ্রাফিক ডিজাইনের 3টা ক্লাস করার জন্য ফ্রিতে, ওয়েব ডিজাইনের 3টা ক্লাস করার জন্য, মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের 3টা ক্লাস করার জন্য, করে সে ডিসিশন নিতে পারবে যে সে কোন সেক্টরে যাবে। এবং ফ্রি ক্লাসগুলো করে যদি কেউ ভর্তি না হয় তাহলেও কোনো সমস্যা নাই। জাস্ট তার কনফিউশন দূর করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। গ্রাফিকে 3টা ক্লাস ফ্রি, ওয়েবে 3টা ক্লাস ফ্রি, মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের 3টা ক্লাস ফ্রি। তখন সে ডিসিশন নিতে সুবিধা হবে যে সে কোন সেক্টরে আসবে। এই মানে এই ধরনের ফ্যাসিলিটি দেওয়ার পরেও কি কোনো কনফিউশন থাকবে স্টুডেন্টদের, আপনি বলেন? আশা করি মানে এটা থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে ভাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। জি, ধন্যবাদ কাউসার ভাই আপনাকেও। সবার কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি। মাল্টিসফট আইডির প্রতি পক্ষ থেকে সবার প্রতি শুভকামনা রইল। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো কিছুর সঙ্গে থাকুন, এই আহ্বান জানিয়ে আমি কাজী আবিদুর রহমান, সিইও মাল্টিসফট আইটি, বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।